আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল ওসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে। পারমাণবিক অস্ত্রের মালিকানাধীন দেশটিতে সদ্য প্রবর্তিত এই শক্তিশালী পদে মুনির আগামী 5 বছর দায়িত্ব পালন করবেন। ফলে তিন বাহিনীর সর্বোচ্চ কর্তৃত্ব এখন তার হাতে একীভূত করা হলো। রাষ্ট্রপতির কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাঠানো সারসংক্ষেপে অনুমোদন দিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওসিম মুনিরকে সিওএএস ও সিডিএফ দুটি গুরুত্বপূর্ণ পদেই 5 বছরের জন্য নিয়োগ দিয়েছেন। সিডিএফ এর অধীনে শুধু সেনা, নৌ ও বিমান বাহিনীর কমান্ডোই নয়, জাতীয় কৌশলগত কমান্ডেও সরাসরি তত্ত্বাবধানের ক্ষমতা থাকবে। এই কমান্ডোই পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এ কারণে মুনিরকে এখন দেশটির সামরিক কাঠামোর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে। নতুন পদে তাকে বিশেষ আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে, যার ফলে তিনি প্রেসিডেন্টের মতোই আজীবন যে কোনো আইনি মামলা থেকে অব্যাহতি পাবেন। একই সুরক্ষা বিমান ও নৌবাহিনীর প্রধানদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 5 বছর মেয়াদ শেষে তিনি দায়িত্বে থাকতে চাইলে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে জানাতে হবে। তবে তার প্রভাব বিবেচনায় সেই আবেদন নাকচ হওয়ার সম্ভাবনা বেশ কম। সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনীর উপর বেসামরিক সরকারের নজরদারি ক্ষমতা হ্রাস পেয়েছে। এখন থেকে ভাইস চিফ অব আর্মি স্টাফ নিয়োগের সুপারিশ করবেন সিডিএফ, পরে তা অনুমোদন দেবে ফেডারেল সরকার। আগে এই ক্ষমতা সম্পূর্ণই বেসামরিক প্রশাসনের হাতে ছিল। 1947 সালে স্বাধীনতার পর থেকেই পাকিস্তানে বেসামরিক ও সামরিক শাসনের পালাবদল ঘটেছে। সর্বশেষ সামরিক শাসক ছিলেন পারভেজ মোশাররফ, যিনি 1999 সালের অভ্যুত্থানের পর 2008 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপর বেসামরিক সরকার ক্ষমতায় থাকলেও দেশটির রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব ক্রমেই গভীর হয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের শাসন কাঠামো এখন এক ধরনের হাইব্রিড মডেল। ওসিম মুনিরকে অধিকতর ক্ষমতা দেওয়ার বিষয়ে শেহবাজ সরকারের আগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। 27তম সাংবিধানিক সংশোধনী পাশের মধ্য দিয়ে গত মাসে সিডিএফ পদটি সৃষ্টি হয় এবং এর ফলে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি পদটি বাতিল করা হয়েছে। চলতি বছর ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া ওসিম মুনির এখন একই সঙ্গে 3টি শীর্ষ পদ 5 স্টার ফিল্ড মার্শাল, সিওএএস ও সিডিএফ ধারণ করা প্রথম কর্মকর্তা। পাকিস্তানের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল উপাধি পেলেন। এর আগে 1965 সালের যুদ্ধে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আইয়ুব খান এই উপাধি অর্জন করেছিলেন। চলতি বছরের 21 নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট 3155 ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। লোকসভায় লিখিত উত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানান, যুক্তরাষ্ট্র কাউকে ফেরত পাঠানোর আগে তাদের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিতভাবে যাচাই করে। তিনি ব্যাখ্যা করেন, সাধারণত 4টি কারণে মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়: অবৈধভাবে প্রবেশ, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া, বৈধ নথি ছাড়া অবস্থান এবং অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া। এসব ক্ষেত্রে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। সরকারি তথ্য বলছে, ফেরত পাঠানো ভারতীয় নাগরিকের সংখ্যা প্রতি বছরই বাড়ছে। 2023 সালে যেখানে এই সংখ্যা ছিল 617, 2024 সালে তা দাঁড়ায় 1368 আর 2025 সালে নভেম্বরের মধ্যেই তা 3000 ছাড়িয়েছে। 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত ছাড়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কয়েকটি বিশেষ উপহার দিয়েছেন। এসবের মধ্যে ছিল আসামের সুগন্ধি ব্ল্যাক টি, কাশ্মীরি জাফরান, হাতে তৈরি রূপার ঘোড়া, জটিল নকশার রূপার চায়ের সেট। প্রতিটি উপহারের মধ্যে রয়েছে আলাদা সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য। আসামের ব্ল্যাক টি সুগন্ধ, মাল্টিফ্লেভার এবং ঐতিহ্যবাহী আসামিকা প্রজাতির জন্য পরিচিত। মুর্শিদাবাদের খোদাই করা রূপার চায়ের সেট পশ্চিমবঙ্গের কারুশিল্পের নিদর্শন।
যা ভারত ও রাশিয়ার সাংস্কৃতিক বন্ধুত্বের প্রতীক। মহারাষ্ট্রের শিল্পীদের তৈরি রূপার ঘোড়া ভারতীয় ও রুশ সংস্কৃতিতে বীরত্বের প্রতীক হিসেবে দেখা যায় এবং দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রতীক হিসেবেও মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া আগ্রার মার্বেল দাবার সেট স্থানীয় পাথরের কারুশিল্পের নিদর্শন তুলে ধরে। কাশ্মীরি জাফরান রং, সুগন্ধ ও স্বাদের কারণে আন্তর্জাতিকভাবে সুপরিচিত। সফরের সময় মোদি পুতিন বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা ও অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হয়। যৌথ সংবাদ সম্মেলনে পুতিন জানান, 2024 সালে দুই দেশের বাণিজ্য $6,400 কোটি ছুঁয়েছে এবং 2030 সালের মধ্যে তা $10,000 কোটি উন্নীত করার লক্ষ্য রয়েছে। বৈঠককে তিনি গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। এশিয়া এ বছর যে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে তা কয়েক দশকের মধ্যে অন্যতম বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। নভেম্বরের শেষ দিকে একসঙ্গে 3টি অস্বাভাবিক ঘূর্ণিঝড় সেনিয়ার, কোতো ও দিতুয়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তৈরি হয়। সুমাত্রার নিরক্ষীয় অঞ্চলে সেনিয়ারের সৃষ্টি, ভিয়েতনাম, ফিলিপাইনে জলসিক্ত ভূমিতে অতিবৃষ্টি এবং শ্রীলঙ্কায় দিতুয়ার অস্বাভাবিক আঘাত সব মিলিয়ে বন্যা দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। CNN এর হিসাব অনুযায়ী এসব দুর্যোগে এশিয়ায় এখন পর্যন্ত 1,700 এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ। ভিয়েতনামে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ 24 ঘন্টার বৃষ্টির রেকর্ড হয়েছে, আর সুমাত্রায় একাই প্রাণ হারিয়েছেন 883 জন। বিজ্ঞানীরা বলছেন, অস্বাভাবিক ঝড় বৃষ্টি ও পরপর দুর্যোগ জলবায়ু পরিবর্তনেরও স্পষ্ট প্রভাব। তাপমাত্রা বাড়ায় ঝড় শক্তিশালী হচ্ছে, বাতাসে আর্দ্রতা বেড়ে হচ্ছে অতিবৃষ্টি। তাদের মতে ভবিষ্যতে এমন বিপর্যয় আরো ঘন ঘন দেখা যাবে, তাই অবকাঠামো ও মানুষের জন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার নিয়ে শুনানি করতে সম্মত হয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অবৈধভাবে বসবাস করা পিতামাতার সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার নির্দেশ দেন, যা পরে কয়েকটি নিম্ন আদালতে আটকা পড়ে। সুপ্রিম কোর্টে এখনো শুনানির তারিখ ঠিক হয়নি এবং রায় পেতে কয়েক মাস সময় লাগবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং আমেরিকান সিটিজেন ধারণার উপর গভীর প্রভাব ফেলবে। সংবিধানের 14তম সংশোধনীর আওতায় দেশটিতে জন্ম নেওয়া সব ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, কূটনৈতিক ও বিদেশি সামরিক বাহিনী ব্যতীত। ট্রাম্প প্রশাসনের যুক্তি হলো, 14তম সংশোধনীতে সাবজেক্ট টু দ্য জুরিসডিকশন বলতে স্থায়ী বা আইনসম্মতভাবে দেশটিতে থাকা ব্যক্তিদের বোঝানো হয়েছে। কিন্তু আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এই আদেশের বিরোধিতা করে এবং বলছেন, কোনো প্রেসিডেন্টই 14তম সংশোধনী পরিবর্তন করতে পারবেন না। যুক্তরাষ্ট্র এমন দেশগুলোর মধ্যে অন্যতম যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে মিলে। ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ফেডারেল কোর্ট কিছু সিদ্ধান্ত নিয়েছে যে এটি সংবিধান লঙ্ঘন করেছে, যদিও দুটি আপিল আদালত স্থগিতাদেশ বহাল রেখেছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশে নিম্ন আদালতের কর্তৃত্ব সীমার বাইরে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। 14তম সংশোধনী 1868 সালে গৃহযুদ্ধ শেষে প্রণীত হয়, মূলত মুক্তি পাওয়া দাস ও তাদের সন্তানদের জন্য। গবেষণায় দেখা গেছে, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল থাকলে 2045 সাল নাগাদ অননুমোদিত জনসংখ্যা 27 লাখ এবং 2075 সালে 50 লাখ পর্যন্ত বাড়তে পারে।